জুলাই সনদ স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা, বাস্তবায়ন প্রক্রিয়া না থাকায় সই না করার ইঙ্গিত এনসিপির, মূলনীতি বদলে আপত্তি বাম জোটের। সন্ধ্যায় কমিশনের জরুরি বৈঠক। পিআর দাবিতে আন্দোলনকারীদের উদ্দেশ্য ভালো নয়, দেশ বাঁচাতে দরকার দ্রুত নির্বাচন। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, আনুপাতিক ভোটের দাবিতে জামায়াতের মানববন্ধন। চাকসুতে ভোট উৎসবের পর শুরু হচ্ছে গণনা, বুথে চিরকুট ইস্যুতে উত্তেজনা। এক কেন্দ্রেই 400 ব্যালটে সই না থাকার অভিযোগ, অমোচনীয় কালি ব্যবহার না করায় ছাত্রদল শিবিরের ক্ষোভ। কাল যমুনা অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়ে শাহবাগ মোড় ছাড়লেন এমপি ও শিক্ষকরা। আবারও শহীদ মিনারে অবস্থান, 3 দফা আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি। মিরপুরে আগুনে নিহত 16 জনের মধ্যে 10 জনের পরিচয় শনাক্ত। আর্থিক সহায়তার ঘোষণা, বিষাক্ত ধোঁয়ায় বন্ধ আশপাশের কারখানা, বিশেষ পোশাক পরেও ঢুকতে ব্যর্থ দমকল কর্মীরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। কয়েকটি দলের ভিন্ন মতে জুলাই সনদে স্বাক্ষর নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। অঙ্গীকারনামায় বাস্তবায়ন প্রক্রিয়া না থাকায় সই না করার ইঙ্গিত দিয়েছে এনসিপি। অন্যদিকে সংবিধানের মূলনীতি বহাল না থাকলে স্বাক্ষর করবে না বাম গণতান্ত্রিক জোটও। এ অবস্থায় সন্ধ্যায় দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও বৈঠকে উপস্থিত থাকবেন। নানা নাটকীয়তার পর 17 অক্টোবর জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানের সময় নির্ধারণ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই মধ্যে দলগুলোর কাছে পাঠানো হয়েছে সনদের চূড়ান্ত খসড়া। তবে বাস্তবায়ন কোন পদ্ধতিতে হবে তা উল্লেখ নেই সনদে। তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে 5টি বৈঠকে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করে কমিশন। তবে গণভোট কবে হবে, আদেশ নাকি অধ্যাদেশ, নোট অব ডিসেন্টের ভাগ্য কি হবে, এমন নানা প্রশ্নে অনৈক্যেই শেষ হয় বৈঠক। এরই মধ্যে 15 অক্টোবর স্বাক্ষর অনুষ্ঠানের ঘোষণা দেয় কমিশন। পরবর্তীতে যা 17 তারিখ করা হয়। তবে চূড়ান্ত সনদে বাস্তবায়ন প্রক্রিয়া উল্লেখ না থাকায় ক্ষুব্ধ অনেক দল। এনসিপির অভিযোগ, বিএনপির দিকে হেলে যেয়ে সনদ বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। অঙ্গীকারনামায় বাস্তবায়ন প্রক্রিয়া না থাকলে স্বাক্ষর না করার কথা বলছেন দলটির এই নেতা। বিএনপি এই প্রক্রিয়াটা সেখানে তারা সর্বশেষ একটা গোজামিল দিয়ে কোনো রকমে একমত হয়েছে, কিন্তু এখন আবার কমিশনকে আমার ধারণা নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। সরকারের এই ধরনের আপোষকামিতা এটা পুরো এই সংস্কার প্রক্রিয়াটাকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। কিভাবে বাস্তবায়ন হবে সে কথাটা অঙ্গীকারনামায় থাকতে হবে, এছাড়া আমরা হয়তো স্বাক্ষর করব না। অন্যদিকে মূলনীতি নিয়ে অনড় অবস্থান বাম গণতান্ত্রিক জোটের। 72-এর মূলনীতি যুক্ত না করলে স্বাক্ষর না করার ঘোষণা জোটটির মুখপাত্রের। আমরা তো চাইছিলাম যে জুলাই সনদটা হোক, সবাই মিলে স্বাক্ষর করুক। 4 মূলনীতি যদি আগেরটা বহাল রেখে নতুনটা যুক্ত না করে, আগেরটা বাদ দিয়ে নতুন যদি প্রস্তাবনা এটা থাকে, তাহলে আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের বাম গণতান্ত্রিক জোটভুক্ত যে দলগুলো তাদের পক্ষে সনদে স্বাক্ষর করা সম্ভব হবে না। এদিকে জামায়াত ইসলামী আন্দোলন সহ বেশ কিছু দলও দাবি জানিয়ে আসছে বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট করার। এসব নিয়ে সন্ধ্যায় আবারও দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে কমিশন। এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। পিআর ও আগে গণভোট দাবিতে আন্দোলনকারীদের উদ্দেশ্য ভালো নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেছেন, দেশ ও দেশের মানুষকে বাঁচাতে দরকার দ্রুত নির্বাচন। ঐক্যমত না হওয়া বিষয়ে জনগণের সমর্থন নিয়ে আসার আহ্বান তার। রাজনৈতিক প্রতিহিংসা নয়, বিএনপি সবাইকে নিয়ে দেশ গড়বে বলে জানান মির্জা ফখরুল। আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। মিজানুর রহমানের ক্যামেরায় ঠাকুরগাঁও থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়ন ছুটে বেড়াচ্ছেন উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ের বিভিন্ন প্রান্ত। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট টানতে নিজ সংসদীয় আসনে জনসংযোগ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে ঠাকুরগাঁও 1 আসনের গড়েয়া ইউনিয়নের মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, সাধারণ মানুষ অপেক্ষায় আছে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে। বিভেদ হিংসা পরিহার করে দেশটা নতুন করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান তিনি। বলেন, পুরনো রাজনীতির সংস্কার প্রয়োজন, তাই সংস্কার প্রস্তাবে একমত হওয়া সব দল চলতি সপ্তাহে সনদে সই করবে। এই হিংসার রাজনীতি এটা আমরা চাই না। আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করতে চাই না। আমরা কখনোই এই হিংসার রাজনীতিকে প্রশ্রয় দিতে চাই না। সব রাজনৈতিক দলের নেতারা সবাই মিলে ঠিক করছে, ছাত্ররা মিলে ঠিক করছে যে কিছু কিছু সংস্কার করতে হবে তার চেষ্টা করার জন্য। যেই হচ্ছে সমস্ত দলগুলো এক হয়েছে, একমত হয়েছে, সেগুলোর সই হবে আগামী 17 তারিখ। যারা গণভোট ও পিআর নিয়ে অযথা আন্দোলন করছে তারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। রাজনৈতিক দলগুলোকে বিভেদ তৈরি না করার আহ্বান জানিয়ে বলেন, দেশ ও মানুষকে বাঁচাতে দ্রুত নির্বাচন প্রয়োজন। দয়া করে দেশটাকে বাঁচান, এখন আর বিভাজন সৃষ্টি করবেন না। পিআরের কথা আমরা আলোচনা করি, তর্ক বিতর্ক করি, সেটা পার্লামেন্টে গিয়ে করি। আমার তাদের প্রতি অনুরোধ, দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি হতে দেন। এই মানুষগুলো বাঁচুক, এই অস্থিরতার মধ্যে যে মানুষ আছে সেই অস্থিরতা কাটুক। এবারের নির্বাচন বিএনপি মহাসচিবের জন্য শেষ নির্বাচন, এমনটা জানিয়ে সাধারণ মানুষের কাছে আবারও ধানের শীষের প্রতীকে ভোট চাইলেন তিনি। এইবারে হয়তো আমার শেষ নির্বাচন, এই নির্বাচনে আপনারা আমাকে সাহায্য করবেন, দোয়া করবেন, ভোট দিবেন। নতুন দেশ গড়তে আগামী দিনে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের বিভিন্ন প্রান্তে গণসংযোগ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য আগামী নির্বাচনের অপেক্ষায় আছে। তাই রাজনীতিবিদদের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, কোনো বিভাজন তৈরি না করে সেই নির্বাচনের প্রস্তুতি নিতে সবাইকে আহ্বান জানান। ঠাকুরগাঁও থেকে আহমেদ সালেহিন, সময় সংবাদ। ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা রাজনৈতিক দল হিসেবে, বিএনপি হিসেবে আমরা কোনো নির্বাচনেই সঠিকভাবে অংশ নিতে পারিনি। আপনি জানেন 18 সালে আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম। সেই 18 সালের নির্বাচনটাকে বলা হয় মধ্যরাতের নির্বাচন, অর্থাৎ আগে রাতেই ভোট শেষ। এরপর আবার 24 সালে 7ই জানুয়ারি, বোধ হয় না, জানুয়ারিতে একটা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনটাকে বলা হয় দামি নির্বাচন, কারণ সেইবার তৎকালীন যে আপনার শাসক গোষ্ঠী আওয়ামী লীগ, তাদের প্রার্থীরা এবং তাদের যারা বিদ্রোহী প্রার্থী, তারা এটাই নির্বাচনের জন্য নিজেরা অর্থাৎ নির্বাচন ব্যবস্থাটাকে বিগত সরকার একটা প্রহসনে পরিণত করেছিল। আজকে অনেক দিন পর সেই জায়গায় একটা সুযোগ এসেছে একটা নির্বাচনের, এবং প্রত্যেকটি নাগরিককে একটা সুযোগ দেওয়া যেটা তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবেন এবং দেশে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে পার্লামেন্ট গঠিত হবে, জাতীয় সংসদ গঠিত হবে, একটি সরকার গঠিত হবে। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই জানেন যে বিগত 5ই আগস্ট এই দেশে একটা গণঅভ্যুত্থান, ছাত্র গণঅভ্যুত্থান হয়েছে, এবং তার আগে 36 দিন জুলাইয়ে মাসসহ এই দেশে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পুলিশের গুলিতে প্রায় 2000 ছাত্র, নারী, শিশু, এমনকি আপনার শিক্ষয়িত্রী পর্যন্ত, কৃষক, শ্রমিক, তারা সেদিন নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। একটা ভয়াবহ গণহত্যার মধ্য দিয়ে আসলে সেই গণঅভ্যুত্থান হয়ে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। তার আগে 15টা বছর আমরা গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য আমরা বাংলাদেশ জাতীয় দল, বিএনপি, অন্যান্য গণতন্ত্রকামী দলগুলো আমরা একসাথে লড়াই করেছি, আন্দোলন করেছি, এবং বিএনপি এই আন্দোলনে প্রায় 60 লক্ষ মানুষের নামে মিথ্যা মামলা হয়েছে, এবং আপনাদের এই ভুল্লি অঞ্চলেও অসংখ্য মিথ্যা মামলা হয়েছে। আপনাদের এই ভুল্লি অঞ্চল থেকে, এই থানার থেকে
অনেকেই কারাগারে গেছেন। ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। পিআর পদ্ধতি সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী। সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলার সদর রোডে ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন দলের নেতাকর্মীরা। এ সময় জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানানো হয়। চাঁদপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে জামায়াত। ঘণ্টাব্যাপী মানববন্ধনে পিআর পদ্ধতি সহ 5 দফা দাবি জানান তারা। ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে মানববন্ধন থেকে জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করার আহ্বান জানানো হয়। একই দাবিতে নাটোর, বাগেরহাট, মাগুরাতেও মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী। এবার চাকসু নির্বাচনের খবর। উৎসবমুখর পরিবেশে চাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে গণনা কার্যক্রম। এর আগে সকাল 9টা থেকে শুরু হয় ভোট এবং চলে বিকেল 4টা পর্যন্ত। 36 বছর পর নির্বাচন হওয়ায় ক্যাম্পাস জুড়ে ছিল উৎসবের আমেজ। 5টি অনুষদের 15টি ভোট কেন্দ্রের 60টি কক্ষে 689টি বুথে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। তবে অভিযোগ পাল্টা অভিযোগে ভোট গ্রহণের শেষ মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে ব্যবসায়ী প্রশাসন অনুষদ প্রাঙ্গণ। নির্দিষ্ট দলকে বিশেষ সুবিধা দিয়ে নিয়ম বহির্ভূতভাবে প্রচারণার অভিযোগ করেন বিভিন্ন প্যানেল প্রার্থীরা। এ নিয়ে নির্বাচনের দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। অমোচনীয় কালি ব্যবহার না করা, ব্যালটে স্বাক্ষর না থাকার অভিযোগ করেছে ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেল। প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আলামিন তুষার, শফিকুল আলম, ফেরদৌস লিপি এবং নিগার মেহেরিন রেডি। সরাসরি প্রথমেই যাচ্ছি তুষারের কাছে। সংসদের যে আইটি ভবন, যেখানে আসলে সোহরাওয়ার্দী হলের যেই ভোটগুলো হয়েছে, সেই ভোট কিন্তু আনুষ্ঠানিকভাবে 4টার কিছুক্ষণ পর পর্যন্ত আমরা ভোট প্রদান দেখেছি। এখন কিন্তু এখানে একটি কক্ষ থেকে যেই পেপারগুলো এসেছে, ব্যালট পেপারগুলো এসেছে, ব্যালট বাক্স নিয়ে আসা হয়েছে, সেগুলো বুঝে নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু চলমান রয়েছে। এবং এভাবে একটি একটি করে যেই 8টি আলাদা আলাদা কক্ষে ভোট হয়েছে, সেই 8টি আলাদা আলাদা কক্ষের যেই ব্যালট পেপারগুলো আনা হয়েছে, রিটার্নিং যিনি অফিসার রয়েছেন, পোলিং এজেন্টরা রয়েছেন এবং যারা আসলে এখানে অন্যান্য যারা পোলিং এজেন্ট সহ পোলিং অফিসার যারা রয়েছেন তাদের উপস্থিতিতে সেগুলো এখানে বুঝে নেওয়া হচ্ছে। এটা এই যে চেয়ারম্যানের যে রুমটা, অর্থাৎ এই অনুষদের যিনি ডিন রয়েছেন তার অফিসে কিন্তু সেই ব্যালট পেপারগুলো বুঝে নেওয়া হবে। এভাবে ধীরে ধীরে 8টি, এটির একটি এবং বাকি 7টি যেই রয়েছে, সেই বাকি 7টির যে জায়গা, সেই বাকি 7টি থেকে কিন্তু আনা হচ্ছে। এবং আমরা এই মুহূর্তে নিশ্চয়ই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যেই ওএমআর মেশিনের মাধ্যমে, যে মেশিনটার মাধ্যমে ওএমআরগুলো আসলে কাউন্ট করা হবে, সেই মেশিনটি দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং সেগুলো বুঝে নেওয়ার পরপরই কিন্তু এই মেশিনটি ব্যবহার করেই কিন্তু ওএমআরগুলো আসলে গণনা করা হবে, ভোট গণনার কাজটা মূলত শুরু হবে। তবে আমরা এখনও পর্যন্ত এটুকু জানতে পেরেছি যে অন্যান্য সকল যেই 8টি যেই কক্ষ রয়েছে, সবগুলো কক্ষ থেকে সবগুলো বুঝে নেওয়ার পরে, ধীরে ধীরে বুঝে নেওয়ার পরে তারপরে আসলে অফিসিয়ালি ভোট গণনা আসলে শুরু হবে। এবং প্রতিটি যে 5টি অনুষদের যে আলাদা আলাদা ভোট গ্রহণ হয়েছে, সেটি আসলে তারা আসলে গ্রহণ করবেন। এবং যেমনটা দেখতেই পাচ্ছিলেন যে 309 নম্বর রুমের যেই কক্ষে 309 নম্বর কক্ষে যেই ভোটগুলো হয়েছে, সেগুলোর যে ওএমআর শিট, সেগুলো আসলে বুঝে নিলেন এখানে যারা কর্মকর্তারা রয়েছেন তারা। এর পরবর্তীতে অন্য আরেকটি রুমের যেটি হয়েছে, তারা এভাবে ধীরে ধীরে বুঝে নেওয়ার প্রক্রিয়া কিন্তু চলতে থাকবে। তো এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা চলে যাব আমাদের সহকর্মী শফিকুল আলমের কাছে, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। শফিক। কিছু অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে শেষ হয়েছে চাকসু নির্বাচন, যদিও অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি।
কিন্তু ভোট শেষ হওয়ার আধা ঘন্টা আগে আমি এখন যে অনুষদে দাঁড়িয়ে আছি, ব্যবসায়ী প্রশাসন অনুষদে, এখানে একটি হট্টগোল বা হাতাহাতির ঘটনা ঘটেছে। সেই অভিযোগটি হচ্ছে একজন নারী তিনি ভোট চলাকালীন সময়ে কেন্দ্রে গিয়ে বিভিন্ন প্রার্থীর পোস্টার বিতরণ করছেন, যেটি অন্যায়, সেটি নিয়ে কিন্তু বিভিন্ন প্রার্থীরা জড়ো হয়েছে। তখন তারা এখানে হট্টগোল করে হাতাহাতির ঘটনা ঘটে। সেই সময় উত্তেজনা সৃষ্টি হয়, বিভিন্ন প্যানেলে যে প্রার্থীরা রয়েছে সবাই কিন্তু এই অনুষদে আসে। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এবং নির্বাচন কমিশন সদস্যরা আছে, পরিস্থিতি শান্ত হয়। এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি শান্ত রয়েছে। এখন হচ্ছে কখন ভোট গণনা শুরু হবে, এবং এখনও পর্যন্ত ভোট গণনা শুরু হয়নি, কিন্তু বিভিন্ন জায়গায় যেই ব্যালট পেপারগুলো সেগুলো গোছানো হচ্ছে, কীভাবে নিয়ে যাওয়া হবে কেন্দ্রে সে প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে যে হল কেন্দ্র, যে 14টি ভোট হলের, অর্থাৎ যেই কেন্দ্রে ভোট হচ্ছে হল সংসদে ভোটগুলো গণানো হবে, সেখানে ঘোষণা হবে। পরবর্তীতে সে ব্যালট পেপার এবং যে কেন্দ্রীয় সংসদে যে ব্যালট পেপার সবগুলো আমি এই মুহূর্তে যেখানে আছি, এটা হচ্ছে বিবিয়া ব্যবসা অনুষদ। এখান থেকে কিন্তু সব ফলাফল ঘোষণা করা হবে, অর্থাৎ এখান থেকে সব ধরনের পুরো যে 700 ভোট এবং 15টি কেন্দ্রে এবং যে 5টি অনুষদে ভোট হয়েছে 26,000-এর বেশি, 27,000 যে বিজ্ঞান অনুষদে প্রায় 70% ভোট পড়েছে বলে আমাদেরকে এখানে যারা নির্বাচনী কর্মকর্তারা আছেন তারা জানিয়েছেন। এই মুহূর্তে 15টি যে ভোট কক্ষ রয়েছে সেখানে ব্যালট পেপারগুলো বক্স থেকে বের করা হচ্ছে, এবং যারা ছাত্র প্রতিনিধি আছেন তারা দেখছেন, তাদেরকে দেখে সে ওএমের ভোটগুলো, ব্যালট পেপারগুলো গুনছেন, এবং গোনার পর ভোট কক্ষগুলো থেকে রিটার্নিং অফিসারের কাছে নিয়ে যাওয়া হবে, এবং সেখানে 2 লেয়ারের যে ভোট গণনা সেটা হবে বলে কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা দেখেছি সকাল থেকে এই অনুষদে কিন্তু উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। 3টি হলের প্রায় 4,500 শিক্ষার্থী এখানে ভোট অধিকার প্রয়োগ করেছেন, এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনা কিন্তু আমরা সকাল 9টায় যখন ভোট শুরু হয় তখন থেকে দেখেছি, এবং বেলা 4টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে। 4টার পর 2-1 জন ভোটার ছিল, তাদেরকেও কিন্তু বিশেষ সুবিধা দিয়ে সুযোগ করে দেওয়া হয়েছে ভোট প্রয়োগের জন্য, এবং 4টার 2-1 মিনিট পরে আসলে ব্যালট পেপারগুলো সিলগালা করে দেওয়া হয়, এবং তারপরে কিছুক্ষণ পর নির্বাচন দায়িত্বরত যেসব কর্মকর্তারা রয়েছেন ভোট কেন্দ্রে তারা ব্যালট পেপারগুলো ছাত্র যারা প্রতিনিধি আছেন তাদের সামনেই খুলেছেন, ব্যালট পেপারগুলো গুনছেন প্রতিটা কক্ষের, 15টা কক্ষের। তারপরে সেই ব্যালট পেপারগুলো রিটার্নিং কর্মকর্তার অফিসে নিয়ে যাবেন, এবং এই মুহূর্তে সেখানে ছাত্র প্রতিনিধি যারা আছেন তারা আছেন, পাশাপাশি সাংবাদিকরা আছেন, গণমাধ্যম কর্মীরা, তাদের সামনে এইসব ব্যালট পেপারগুলো ওএমআর যে বাণিজ্যিক প্রতিষ্ঠান তারা একবার গণনা করবেন, তারপরে বিশ্ববিদ্যালয়ে যারা আইটি সেক্টর আছেন তারা গণনা করবেন। এই 2 লেয়ারের ভোট গণনার পরে আসলে যে ফলাফল সেটা ঘোষণা করা হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত বিজ্ঞান অনুষদ কেন্দ্র থেকে সবশেষ। আমরা চলে যাব তারিফের কাছে, সে তার প্রান্তের খবর জানাবেন। কিছুক্ষণ আগেই শেষ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট প্রদান কার্যক্রম। এখন চলছে অপেক্ষার পালা, অর্থাৎ দীর্ঘ একটি সময় লাগবে আসলে এই যে নির্বাচনের গণনা কার্যক্রম সম্পন্ন করতে, এবং সেই গণনা কার্যক্রম সম্পন্ন করে আসলে যে প্রদান করা হবে ভোট প্রার্থীদের আসলে যেই প্রত্যাশিত ফলাফল সেই ঘোষণা করা হবে। আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় শত শত শিক্ষার্থী আসলে অপেক্ষমান রয়েছে, এবং তারা সেখানে আসলে যে তাদের যে ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং এখন তারা অপেক্ষায় রয়েছেন তাদের কারা আসলে নির্বাচিত হচ্ছেন এবং কারা আসলে তাদেরকে আগামী 1 বছর নেতৃত্ব দিবেন, এবং তাদের যেই আসলে চাওয়া পাওয়া বা শিক্ষার্থীদের যেই অধিকার সেই অধিকার আদায় আসলে কাজ করবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সহ পুরো বিশ্ববিদ্যালয় এখন লোকের লোকারণ্য, এবং আগামী হয়তো 7 ঘন্টা পরে আমরা জানতে পারবো আসলে চাকসু নির্বাচনের ফলাফল আসলে কি হতে যাচ্ছে। এই ছিল আমার কাছে চাকসু নির্বাচনের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এদিকে ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ কাল
প্রস্তুত বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তোহা খান তামিম এবং শাহিন আলম। সরাসরি শুরুতে যাচ্ছি তামিমের কাছে। তামিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হল সংসদ নির্বাচন যে জট সেটি ৩৫ বছর নির্বাচনের মধ্য দিয়ে ভোট গ্রহণের মধ্য দিয়ে সে ব্যাপারে কিন্তু প্রশাসন সেই প্রস্তুতি নিয়ে আগাচ্ছে। আমি একটু দেখাতে চাই বিশ্ববিদ্যালয়ে যে কাজলা গেট রয়েছে সেই কাজলা গেটে এই মুহূর্তে যে কড়াকড়ি যে বিধিনিষেধ সেটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং এখানে আমরা বাংলাদেশ পুলিশ বাহিনীর যেই তৎপরতা যারা আনসার এবং স্কাউটসের যারা সদস্য রয়েছেন, রোভার স্কাউট তাদের সেই সদস্যরা এখানে পরিচয়পত্র দেখছেন এবং পরিচয়পত্র তার যে পরিচয়পত্র সেটি নিশ্চিত হওয়ার পরেই কিন্তু সেটি নিশ্চিত হওয়ার পরে তাদেরকে একটা প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আগামীকালকে আরএনএর পক্ষ থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে বহিরাগত কেউই আসলে প্রবেশ করবে না। যারা এইখানে অর্থাৎ ডাকসু নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন, গণমাধ্যম নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের গাড়ি ছাড়া এবং তাদের গাড়িও কিন্তু অনুমতি সাপেক্ষে, অর্থাৎ যে অনুমতিপত্র দেওয়া হয়েছে, পরিচয়পত্র দেওয়া হয়েছে, সেই পরিচয়পত্র নিশ্চিত হওয়ার পরেই তাদেরকে আসলে প্রবেশ করতে দেওয়া হবে। এছাড়া কোনো ধরনের কোনো বহিরাগত তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়া মোটরসাইকেলে কেউ চলাচল করতে পারবে না। পাশাপাশি এখানে ভেতরে যে সমস্ত সংশ্লিষ্ট যানবাহন রয়েছে তারা মূলত এখানে গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন, কিন্তু ভেতরে তারা চলাচল করতে পারবেন না। বিভিন্ন ধরনের যে বিধিনিষেধ কিন্তু আমরা লক্ষ্য করছি। অর্থাৎ এই যে কালকে প্রায় 29,000 শিক্ষার্থী তাদের প্রতিনিধি নির্বাচন করবেন তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, সেটির যে আয়োজন, সেই আয়োজনে যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা ছোঁয়া না পায় সেটির জন্য প্রশাসনের পক্ষ থেকে সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভোট নিয়ে যে শিক্ষার্থীদের যে উন্মাদনা সেই খবর শুনবো, পাশাপাশি প্রশাসনের যে প্রস্তুতি সেই খবর শুনবো। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের সামনে রয়েছেন সহকর্মী শাহিদ, তার কাছে। নির্বাচন একদিন আগেই আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শেষ হয়েছে, তবে পুরো ক্যাম্পাসের শিক্ষার্থীদের যে পদচারণা সেটি রয়েছে এবং এটি দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে প্রচার প্রচারণা শেষ হয়েছে। মূলত শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায়, চায়ের স্টল সহ বিভিন্ন জায়গায় বসে আসলে তারা রাকসুর নির্বাচনের হিসাব নিকেশ করছেন এবং নিকেশ করছেন। শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলছে যে অতীতে যারা সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করেছে, শিক্ষার্থীদের পক্ষে ছিল, তাদের ম্যান্ডেট সেদিকে যাবে বলে তারা সেটি মনে করছেন এবং যারা প্রতিনিধি হয় শিক্ষার্থী প্রতিনিধিদের জন্য কাজ করবেন তাদের পক্ষ হয়ে তাদেরকে তারা আসলে জয়যুক্ত করবেন। যদি এখন পর্যন্ত যদি বলা হয় যে রাজশাহী রাকসু নির্বাচনের যে প্রস্তুতি সেটি ইতোমধ্যেই শেষ হয়েছে এবং আমরা দেখেছি 17টি যে কেন্দ্র রয়েছে সবগুলো কেন্দ্রের প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এবং নির্বাচনী যে ব্যালট বক্স রয়েছে সেগুলো আসলে আগামীকাল সকালে বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে এবং সকাল থেকে বিকেল অবধি টানা আসলে ভোট গ্রহণের যে প্রক্রিয়া সেটি সারাদিন নিরবিচ্ছিন্নভাবে চলবে এবং নির্বাচন যখন শেষ হবে তারপরে সঙ্গে সঙ্গে আসলে ভোট গণনার যে প্রক্রিয়া সেটি শুরু হবে। এবং যদি বলা যায় এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় পুরো ক্যাম্পাস জুড়ে যেহেতু 35 বছর পর আসলে রাজশাহীতে এই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাস জুড়ে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে এবং শিক্ষার্থীরা অধীর আগ্রহে আসলে অপেক্ষা করছেন তারা কালকে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তাদের যে প্রার্থী রয়েছে সেটা তারা বাছাই করে নেবেন। যদি এক কথায় যদি বলা যায় যে এখন পর্যন্ত রাকসু নির্বাচনে এখন পর্যন্ত প্রচার প্রচারণা শেষ হয়েছে এবং যে আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে, এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনও তাদের প্রস্তুতি সম্পূর্ণ করেছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে রাকসু নির্বাচনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। কাল যমুনা অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়ে শাহবাগ মোড় ছাড়লেন এমপি ও শিক্ষকরা। আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন তারা।
3 দফা আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। মূল বেতনের 20% বাড়ি ভাড়া ভাতা, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং 75% উৎসব ভাতার দাবিতে কর্মবিরতিতে এমপিওভুক্ত শিক্ষকরা সরকারকে বারবার আলটিমেটাম দিয়েও সাড়া না মেলায় পালন করছেন একের পর এক কর্মসূচি। বুধবার দুপুর 12টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হয় পূর্ব ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা নিয়ে বের হন শিক্ষকরা। শাহবাগ থানার সামনে এলে বাধা দেয় পুলিশ। এ সময় ব্যারিকেড ভেঙে ফেলেন আন্দোলনকারীরা, পরে শাহবাগ মোড় অবরোধ করেন। তারা আমাদেরকে মারুক, পেটাক, গুলি করুক, আমরা বুক পেতে গুলি সহ্য করবো, তারপর আমরা রাজপথে ছাড়বো না। এমপিওভুক্ত শিক্ষকরা জানান সরকারের পক্ষ থেকে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও এর প্রতিফলন নেই। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, আমাদের চলতেই থাকবে। কেন্দ্রীয় শহীদ মিনারে নির্ঘুম রাত কাটিয়েছি, কিন্তু সরকারের এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমাদের কোনো আশ্বস্ত করা হয় নাই। বারবার আমরা আশ্বাসে বিশ্বাসী নই, এবার পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রার ঘোষণা দিয়ে 2.5 ঘন্টা পর শাহবাগ মোড় ছেড়ে দেন শিক্ষকরা। সেখান থেকে আবারও শহীদ মিনারে অবস্থান নেন তারা। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী কামরুল হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কামরুল, টানা চতুর্থ দিনের মতো 3 দফা দাবিতে এমপিওভুক্ত যে শিক্ষকরা রয়েছেন সেই শিক্ষকরা এখন পর্যন্ত তাদের দাবি আদায়ের পক্ষেই কিন্তু অনড় রয়েছেন এবং তারা আজকে দুপুর থেকেই কিন্তু শাহবাগ মোড় ব্লকেট করে অবস্থান নিল। ঠিক 4:30টার দিকে যে শিক্ষকরা রয়েছেন তারা এই শহীদ মিনার পাদদেশে এসে জড়ো হয়েছেন এবং তারা এখানেই কিন্তু অবস্থান কর্মসূচি পালন করেছেন। আমরা সবশেষ যে তথ্যটুকু জানতে পেরেছি, শাহবাগ মোড়েই এই আন্দোলনের অন্যতম যে সংগঠক অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, তিনি যে ঘোষণাটি দিয়েছেন আসলে আজকের মধ্যেই এই আন্দোলনরত যে শিক্ষকদের যে 3 দফা দাবি, সেই দাবি আদায় না হলে এবং এই দাবি আদায়ের পক্ষে যদি প্রজ্ঞাপন জারি না হয়, এখান থেকেই তারা আগামীকাল প্রথমেই শহীদ মিনার থেকে তারা প্রথমেই শাহবাগে যাবেন এবং সেখানে কিছুক্ষণ অবস্থান নেবেন। এর মধ্যে অর্থাৎ দুপুর 12টার মধ্যেই যদি তাদের কাঙ্ক্ষিত যে প্রজ্ঞাপনের যে বিষয়টি, সেই প্রজ্ঞাপন জারি না হলে তারা সেখান থেকেই প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা অর্থাৎ যমুনার অভিমুখেই তারা যাত্রা করবেন এবং সেখানে তারা অবস্থান নিয়ে তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। এই আন্দোলনের অন্যতম যে সমন্বয়ক তিনি যেটি জানিয়েছেন, তারা যে কোনো মূল্যেই আসলে তাদের যে দাবি সেই দাবি আদায়ের পক্ষে অনড়। একটু এই পর্যায়ে জানাতে চাই যে তাদের কি দাবি রয়েছে। আসলে তাদের মূল দাবি হচ্ছে 3টি, এর মধ্যে হচ্ছে 20% বাড়ি ভাড়া ভাতা, পাশাপাশি চিকিৎসা ভাতা 1500 টাকা এবং এই এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলোতে যেসব কর্মচারীরা রয়েছেন তাদের জন্য 75% উৎসব ভাতার যে দাবি, সেই দাবিটি তারা জানিয়ে এসছেন। এবং একটু পেছনে ফিরতে চাই, আসলে অতীতে যে সুযোগ সুবিধা তারা পেতেন, এর আগে ছিল তারা 1000 টাকা বাড়ি ভাড়া ভাতা পেতেন এবং সবশেষ এটি গত 5 আগস্ট 500 টাকা বাড়িয়ে আসলে যে বাড়ি ভাড়া যে ভাতা সেটি 1500 টাকা করা হয়, যদিও এই আন্দোলনরত শিক্ষকরা এটি মেনে নেয়নি। তো এই ছিল আমার কাছে এখনকার মতো শহীদ মিনার থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। স্বজনের আহাজারিতে হৃদয় বিদারক দৃশ্য ঢাকা মেডিকেলের মর্গের সামনে। মিরপুরে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ভিড় করেন পরিবারের সদস্যরা। হাসপাতালের পরিচালক জানান, গ্যাসে নয়, আগুনে পুড়ে মারা গেছেন 16 জন। ডিএনএ নমুনা সংগ্রহের পর হস্তান্তর করা হবে মরদেহ। এদিকে কেমিক্যাল গুদামের বিষাক্ত ধোঁয়ায় আশপাশের কারখানা বন্ধ রাখা হয়েছে। বিশেষ পোশাক পরেও ধোঁয়ার কারণে ভবনে ঢুকতে পারেনি ফায়ার সার্ভিস সদস্যরা। রায়দুল শুভকে সঙ্গে নিয়ে হায়দার আলী রিপোর্ট। মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে 16 মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে। স্বজনহারাদের আর্তনাদে হৃদয় বিদারক পরিবেশ।
24 ঘন্টা পর ঢাকা মেডিকেলের মর্গে ছেলে রবিনের মরদেহ খুঁজে পেয়েছেন মা। তবে ছেলের মুখে মা ডাক শুনে নয়, অসংখ্য লাশের ভিড়ে অর্ধপোড়া পোশাক আর শরীরের গঠন দেখে। আমার বাবা ডিউটি যাইছে, 11টা বাজে আগুন লাগছে, কোথাও গায়ে পড়া লাশ ঢাকা মেডিকেল আছে। পোশাক শ্রমিক আসমাকেও খুঁজে পেয়েছেন স্বজনরা। মেয়ের অঙ্গার দেহ চোখের সামনেই পড়ে আছে লাশ রাখা ঘরে। অন্যদিকে ছেলে ইয়াসিন আরাফাত এখনো খুঁজছেন বাবাকে। কালকে যে কাপড় গায়ে দিয়া গার্মেন্টসে আইছিল, একটা কাপড়ের টুকরা চিহ্ন পাইছি মেয়েটার। আমরে কল দিছিল, তখন চিল্লাইতেছিল আগুন আগুন বলে, আল্লাহ আল্লাহ বলে চিল্লাইতেছিল। তারপর যে ফোনটা কাটে গেছে, তারপরে আর ফোন ঢুকে নাই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে কেমিক্যালের গ্যাসে নয়, আগুনে পড়ে মৃত্যু হয়েছে তাদের। ডিএনএ নমুনা সংগ্রহের পর লাশ হস্তান্তর করা হবে। 16 জনের মৃতদেহ আমাদের ঢাকা মেডিকেল কলেজে গত রাতে আমরা পেয়েছি। এই 16 জনের মধ্যে 9 জন পুরুষ এবং 7 জন মহিলা। এদিকে মিরপুরে কেমিক্যাল গোডাউনের আগুন নিভলেও এখনো বের হচ্ছে ধোঁয়া। বিশেষ পোশাক পরেও ধোঁয়ার কারণে গোডাউনের ভেতর ঢুকতে পারেনি ফায়ার সার্ভিস সদস্যরা। ধোঁয়ায় বেশ কয়েকজন অসুস্থ হওয়ায় আশপাশের গার্মেন্টস কারখানাও বন্ধ রাখা হয়েছে। আমাদের যে গার্মেন্টসের যে আগুনটা ছিল সেটা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে, কোনো সমস্যা নাই, নির্বাপনও হয়ে গেছে আমাদের। কিন্তু কেমিক্যালের যে আগুনটা আছে এটা সময় লাগবে। অতি সত্বর জরুরিভাবে দরকার এগুলোকে চিহ্নিত করে এগুলোকে উৎখাত করা, যাতে জনবহুল এলাকা থেকে এগুলো বের হয়ে যায়, এবং যদি পলিসি পরিবর্তন লাগে তাহলে পলিসি পরিবর্তন করতে হবে। নিখোঁজদের খোঁজে কারখানার সামনে অপেক্ষা করছেন উদ্বিগ্ন স্বজনরা। এখানে হাজার হাজার ওয়ার্কার, গরিব মানুষ চাকরি করে, এখানে কেমিক্যালের গোডাউন রাখলে সমস্যা আছে। অগ্নি নির্বাপকের কোনো ব্যবস্থা নাই ভিতরে, গোডাউনের ভিতরে শুধু কেমিক্যাল রাখে, ওখান থেকে সাপ্লাই দেয়, রাখে ওখান থেকে সাপ্লাই দেয়। রাত্র 12:15 পর্যন্ত রিং হয়েছে। আমাদের সমস্ত আত্মীয় বান্ধবকে কল দিচ্ছে, কিন্তু কখনো কেউ রিসিভ করতেছে না। এরপর আমি ওখান রাত্র 4। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা তদন্তে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মিরপুরে ঘটনাস্থলে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি এবং ঢাকা মেডিকেলে আছেন হায়দার আলী। সরাসরি প্রথমে যাচ্ছি শাফির কাছে। শাফি, এইখানকার মিরপুরে যে শিয়ালবাড়ির যেখানে অগ্নিকাণ্ডটি ঘটেছে, এইখানকার পরিস্থিতি আমাকে দেখলে বুঝতে পারছেন, কারণ আমি যখন এখানে আসার পরে আমার কাছে মনে হলো চোখে ঝাঁজ লাগলো, তার নাকেও কেমন জানি ঝাঁজ লাগলো। তারপর আমি এখানে মাস্ক পরিহিত করলাম। আমি কিন্তু দাঁড়িয়ে আছি যেই কারখানাটি আছে, যেই জায়গাটিতে কারখানা, তার থেকে 100 মিটার দূরে আমি অবস্থান করছি, কিন্তু সেই জায়গায় কিন্তু রেডিয়েশন ছড়িয়ে পড়েছে এবং পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সাধারণ মানুষদেরকে রেডিয়েশন থেকে বাঁচতে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন এবং এইখান থেকে তারা যে জোরে পানি ছিটাচ্ছেন ভিতরে, সেইখান থেকে হচ্ছে পানির ফ্লোতে সেই রেডিয়েশনগুলো, কেমিক্যালগুলো কিন্তু এই দিক দিয়ে বের হয়ে আসছে। আমরা কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের যে অপারেশনস, তিনি কথা বলেছিলেন আমাদের সঙ্গে, তাজুল ইসলাম। তিনি জানিয়েছেন এখন পর্যন্ত তারা ভিতরে যেই জায়গাটিতে মূলত মূল ঘটনাটি ঘটেছে, বিস্ফোরণ ঘটেছিল, কেমিক্যাল ছিল, সেইখানে এখন পর্যন্ত তারা প্রবেশ করতে পারেন নাই এবং সেইটা পুরোপুরি নির্বাপন করতে হয়তো তাদের আরো 72 ঘন্টা সময়ের মধ্যে লাগতে পারে, এই ধরনের একটা ধারণা তারা দিয়েছেন। কিছুক্ষণ আগে এইখানকার এলাকাবাসী স্থানীয় একজনের সঙ্গে আমার কথা হলো, যিনি পাশের যে 3তলা একটা ওয়াশ গার্মেন্টস রয়েছে 3তলার, এটার পাশেই, সেই একজন মালিককে পুলিশ আটক করেছে বলে তার পরিবার অভিযোগ করেছেন। তারা বলছেন এইখানকার পরিস্থিতি, বেশ কয়েকটি বিশেষজ্ঞ টিম এসেছে, সকালবেলা বিশেষজ্ঞ বুয়েটের একটি বিশেষজ্ঞ টিম এসেছিল এবং বিশেষজ্ঞ টিম এসেছিল বুয়েটের এবং তারা পরিদর্শন করে গিয়েছেন। তারা কোনো কথা বলেননি। কিছুক্ষণ আগে একটা
বোস্টন কনসালটেন্সি নামে একটা প্রাইভেট কোম্পানি এসেছে, তারাও সেখানে কাছে গিয়েছেন কিন্তু ভিতরে প্রবেশ করতে পারেন নাই। ফায়ার সার্ভিসের যেই কর্মকর্তারা এখানে উদ্ধার অভিযান করছেন, তারাও নিয়মিত আসলে এখন পর্যন্ত আসলে এটা দেখভালের চেষ্টাই করছেন যে এটার পরিণতি কোন দিকে যায় সেই বিষয়গুলি তারা তদারকি করার চেষ্টা করছেন। আশেপাশে এখন পর্যন্ত উৎসুক জনতার ভিড় তো আছেই, তবে সেইখানে সেনাবাহিনী এবং গতকালের মতো র্যাব কিংবা বিজিবির টহল নেই, শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ আছেন, তারা সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তো মোটামুটি এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। আমি ঠিক সরাসরি যুক্ত ছিলাম মিরপুরে। একদিনের ট্রাইব্যুনালে আওয়ামী লীগের মন্ত্রী উপদেষ্টা সহ ৪৫ আসামি। শুনানি শেষে ৮ ডিসেম্বরের মধ্যে শীর্ষ নেতা সহ ১৬ আসামির বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ দেন আদালত। এদিন শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। প্রায় ৩ মাস পর একসঙ্গে আওয়ামী লীগের ১০ মন্ত্রী, ২ উপদেষ্টা সহ মোট ৪৫ জনকে আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালের হাজতখানা ও কাঠগড়ায় তারা যতটুকু সময় ছিলেন একে অপরের সঙ্গে কুশল বিনিময় করে কাটিয়েছেন। এ সময় তাদের হাস্যোজ্জ্বল দেখা যায়। হাসানুল হক ইনুকে উদ্দেশ্য করে দীপুমণিকে বলতে শোনা যায়, শক্ত থাকেন, মনোবল হারায়েন না। পরে আওয়ামী লীগের শীর্ষ নেতা, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও সরকার ঘনিষ্ঠ ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত ৮ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ২-৩ জন করে গ্রুপ করে সবার বিরুদ্ধেই প্রায় তদন্ত রিপোর্ট সমাপ্তির দিকে আছে। খুব সহসাই এদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট এবং ফরমাল চার্জ দাখিল হবে, এদের বিরুদ্ধেও আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে যাবে। এরপর আইনজীবীদের সঙ্গে কিছু সময় কথা বলে কারাগারের উদ্দেশ্যে রওনা দেন আসামিরা। এ সময় প্রিজন ভ্যানে আওয়ামী লীগের মন্ত্রীদের উদ্দেশ্য করে অপর আসামি এক পুলিশ কর্মকর্তা বলেন, কাদের জন্য ফাইট করেছি, কারাগারে একটুও খবর নেন না স্যার। এদিন শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এই এভিডেন্স দিয়ে আন্তর্জাতিক কোনো আদালত হোক, বিশ্বের যে কোনো দেশের যে কোনো আদালতে তোলা হোক, অকাট্যভাবে এই অপরাধীদের, এই আসামিদের অপরাধ প্রমাণিত হবে। সুপিরিয়র কমান্ড থেকে অর্ডার আসা, তার নিচের টায়ারে, তার নিচের টায়ারে, তার নিচের টায়ারে, সমস্ত কিছু অকাট্যভাবে প্রমাণিত হয়েছে। এছাড়া আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাক্ষ্য গ্রহণ হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ। আর চট্টগ্রামে জুলাই আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের মামলায় সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন বিশেষ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সামাজিক মাধ্যমে টার্গেট তরুণীকে দেয়া হয় উচ্চ বেতনে চাকরির প্রলোভন। পরে বিয়ের নাটক সাজিয়ে ভুয়া কাগজে স্পাউস ভিসায় পাঠানো হয় চীনে। সেখানে নিয়ে করানো হয় পতিতাবৃত্তি। রাজি না হলে চলে অমানসিক নির্যাতন। আন্তর্জাতিক নারী পাচার চক্রটির ৪ জনকে গ্রেফতারের পর র্যাব জানায়, গত ৭ থেকে ৮ বছরে এদের খপ্পরে পড়েছেন অসংখ্য তরুণী। কাজী বিয়ে পড়াচ্ছেন, দুপাশে বসে আছে বর কনে, তবে পুরোটাই নাটক। চীনা নাগরিকদের সঙ্গে বাংলাদেশি তরুণীদের এই বিয়ের নাটক সাজানো হয় রাজধানীর উত্তরার বিভিন্ন রেস্টুরেন্টে। হুবহু আসল কাগজপত্রের মতো। ভুক্তভোগী তরুণী বলছেন, এসব আনুষ্ঠানিকতার আগে চক্রের সদস্যরা তাকে টিকটকে পরিচয়ের পর চাকরির প্রলোভন দেন, পরে আনেন ঢাকায়। আমি তো বিউটি পার্লারে কাজ করতাম, তো ওরা সেটাই বলছে, কিন্তু ওরা আসলে ওইখানে যাওয়ার পর এই কাজটা দেয় না। শুধু নিজেই নন, প্রলোভনে পড়ে এ রাস্তায় নামিয়েছিলেন খালাতো বোনকেও। চীনে পৌঁছে মাত্রই বুঝতে পারেন চক্রের খপ্পরে পড়েছেন তারা। আমি আসার পরে যখন মামলাটা করছি, ওরা যখন জানতে পারছে, আমার কাজিনের থেকে ফোনটা নিয়ে নিছে, ওকে অনেক মারধর করছে। ভুক্তভোগী দেশে ফিরে মামলা করলে তদন্তে নামে র্যাব। মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় চক্রের ৪ সদস্যকে। র্যাব বলছে, ৭ থেকে ৮ বছর আগে চীনা নাগরিকদের চালক হিসেবে দায়িত্ব পালন করতেন গ্রেফতার আব্বাস ও বাবু। পরে গড়ে তোলেন সংঘবদ্ধ আন্তর্জাতিক নারী পাচার চক্র। ৭-৮ বছরে প্রায় অর্ধ শতাধিক মেয়ে এই পন্থায় দেশ ত্যাগ করে। কোনো এনআইডি ছিল না, সে একটা ভুয়া এনআইডি বানিয়ে দিয়েছে। ওই এনআইডি দিয়ে পাসপোর্ট করা হয়েছে, ওই পাসপোর্ট দিয়ে আবার ম্যারেজ সার্টিফিকেট বানানো হয়েছে। পাচার থেকে বাঁচতে সামাজিক মাধ্যমে পরিচিত হয়ে প্রলোভনে পা দেয়া থেকে বিরত থাকার আহ্বান আইন শৃঙ্খলা বাহিনীর। করেছে মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।
সবাই সংবাদে আরো থাকছে। নতুন করে সংঘাতে জড়িয়েছে পাকিস্তান আফগানিস্তান। উত্তর পশ্চিম সীমান্তে আবারও গোলাগুলি, পাক বাহিনীর হামলায় নিহত 15, আহত শতাধিক, দাবি তালেবান সরকারের। ঢাকাবাসী যাতায়াতে স্বস্তি আনতে মেট্রো রেলের সময়সূচিতে আসছে পরিবর্তন। মেট্রো রেলের চলাচলের সময় 1 ঘন্টা বাড়িয়ে আগামী রোববার থেকে বাড়তি সময়ে চলাচল শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে মেট্রো রেল নির্মাণ পরিচালনার দায়িত্বে থাকা সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। প্রায় 2.5 বছরের বেশি সময় ধরে রাজধানীতে যাত্রী পরিবহন করছে দ্রুতগতির বাহন মেট্রো রেল। যানজট থেকে বাঁচতে অনেকে ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে মেট্রো রেলে চলাচল করে থাকেন, তাই প্রতিনিয়তই বাড়ছে চাপ। বাড়তি যাত্রী চাপ সামাল দিয়ে সেবার মান বাড়াচ্ছে DMTCL। সকালে বর্তমান সময়ের চেয়ে 8 ঘন্টা আগে মেট্রো রেল চলাচল শুরু হবে, আর রাতে এখনকার সময়ের চেয়ে 8 ঘন্টা বেশি চলবে। এই সিদ্ধান্তে খুশি যাত্রীরা। আধা ঘন্টা আগে যেটা বললেন তাহলে আমাদের জন্য আসলে খুবই সুবিধা হয়। শুধুমাত্র ওই এত সময় নিয়ে তাহলে দেখা গেছে আমরা আগে থেকে আসতে পারবো, ওই একসাথে এত চাপ পড়বে না। এটা আমাদের জন্য খুবই ভালো একটা খবর। শিডিউল বাড়বে, যত ট্রিপ বাড়বে আমাদের যাতায়াতের জন্য আরেকটু সহজ হবে। আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো, আমরা যারা আসলে চাকরি করি তাদের জন্য সবচেয়ে বেশি ভালো। গত প্রতিদিন আমি নিজেও 9:30টার দিকে এসে বা অনেক সময় এসে অনেক সময় পাচ্ছে না, তো আমাদের আধ ঘন্টার সময় বাড়লে অনেকে যারা বিভিন্ন জায়গায় চাকরি করে বা বিভিন্ন জায়গায় মুভ করে তাদের জন্য বেটার হবে। আগামী রোববার থেকে নতুন সময়সূচিতে মেট্রো রেল চলাচল করবে বলে জানিয়েছে DMTCL। পাশাপাশি ট্রিপের সংখ্যাও বাড়ানো হবে। ট্রিপ বাড়লে 2 ট্রেনের মধ্যে বিরতি কিছুটা কমবে। আগে যে ট্রিপ সংখ্যা ছিল তার থেকে আরও 7টা ট্রিপ আমাদেরকে বাড়তি চালানো হবে। আবার কি আমরা চালাবো যাত্রীদের সুবিধার জন্য, এবং 7টা ট্রিপ আমরা চালাবো। এই সুবিধাটা আগামী রোববার থেকে 19 তারিখ থেকে যাত্রীরা অ্যাভেল করতে পারবে। মেট্রো রেলে দৈনিক গড়ে 4.5 লাখ যাত্রী চলাচল করেন। বাড়তি সময় ও ট্রিপ শুরু হলে যাত্রী সংখ্যা 5 লাখ ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। ভোজ্য তেল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন থেকে দাম বাড়ানোর ঘোষণা দিলেও বাণিজ্য উপদেষ্টার হুঁশিয়ারির পর আগের দরেই বিক্রি হচ্ছে বাজারে। সরবরাহ রয়েছে স্বাভাবিক, তবে কোম্পানিগুলো কমিশন কমিয়ে দিয়েছে বলে অভিযোগ খুচরা বিক্রেতা ও ডিলারদের। এতে নজরদারির অভাব হলেই সরবরাহ সংকটের আশঙ্কা করছেন ভোক্তারা। তেলের দাম বৃদ্ধি হবে কি হবে না, এটার পুরো বিশ্লেষণ বাণিজ্য মন্ত্রণালয় করে বাস্তবমুখী সিদ্ধান্ত। সরকারের অনুমোদন ছাড়া একতরফা ভোজ্য তেলের দাম বাড়ানোর মাসুল গুনতে হবে ব্যবসায়ীদের। মঙ্গলবার দুপুরে এমন কঠোর অবস্থান জানিয়ে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এরপর রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গেল সোমবার পাম ও সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়া হলেও বুধবার দুপুর পর্যন্ত বাড়তি দামের ভোজ্য তেল বাজারে সরবরাহ করেনি কোম্পানিগুলো। সরকার যেটা নির্ধারণ করে দিচ্ছে, যেটা বাড়ছে, কোম্পানিরা যেটা বলছে, ওই বাড়তি রেটের তেল আমাদের কাছে এখনো আসে নাই। প্রতি লিটারে হচ্ছে 6 টাকা করে বাড়ানো হয়েছে, কিন্তু বাজারে এসে দেখলাম যে একই রেটে 190 টাকা করে রাখানো হয়েছে। এমনকি সরবরাহ সংকট নেই বলেও জানান খুচরা বিক্রেতারা, যদিও কমিশন বন্ধ করে দিয়েছে কোম্পানিগুলো, যা স্বীকার করছেন ডিলাররাও। আমাদেরকে 5 টাকা লিটারে কমিশন দিতে, এখন 2 টাকা 1 টাকা কমিশন দিতেছে। তবে সরবরাহ ঘাটতি না, সরবরাহ ভালো। আগে তো আমি বিক্রি করতেছি, কারণ গায়ে রেট না বাড়লে আমরা বাড়াতে পারি না। 1 লিটার তেলে 1.5 টাকা 2 টাকা ছাড় ছিল, ছাড় সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। নতুন দামের তেল বাজারে না এলেও দাম বৃদ্ধির খবরে অস্থিরতা বেড়েছে বাজারে। নজরদারির অভাব হলেও সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে বলে শঙ্কা ভোক্তাদের। যদি প্রতি মাসে এরকম তেলের দাম বেড়ে থাকে তাহলে আমরা সাধারণ মানুষ কিভাবে খাবো? আমাদের তো আয় বাড়ে না। ব্যবসায়ের ফাঁকি দিয়ে মুনাফা নিচ্ছে। আমরা মনে করি সবার সচেতন হওয়া উচিত। সরকার যেন সর্বোচ্চ চেষ্টা করে মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে সবকিছু রাখা, সেটা তেল হোক অন্যান্য বিষয় হোক। বরাবরই ব্যবসায়ীদের পক্ষ থেকে দাম বৃদ্ধির ঘোষণার সঙ্গে সঙ্গে বেশি দামে বেচাকেনা শুরু হলেও এবার প্রথমবারের মতো এমন ব্যতিক্রম ঘটনা ঘটলো বলেও জানান ক্রেতা বিক্রেতারা। এবার চিত্রটাই ভিন্ন, সরবরাহ ভালো আছে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এবার রাজশাহী বিভাগের খবর। মৃত্যুর পরও সম্মান পাচ্ছেন না নারী, এমনই অভিযোগ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে লাশ নিয়ে আসা স্বজনদের। পুরুষ ডোম দিয়ে নারীর মৃতদেহ কাটা নিয়ে আপত্তি তাদের। আলতাফ হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু।
মৃত্যু জগতের চিরন্তন সত্য, কিন্তু যখন এই মৃত্যুর কারণ থাকে অজানা, তখনই প্রয়োজন হয় কাটাছেঁড়ার, অর্থাৎ ময়নাতদন্তের। এই ময়নাতদন্ত নিয়েই উঠেছে অভিযোগ। রাজশাহী মেডিকেল কলেজের মর্গে সাইফুল ইসলামের ভাইয়ের মেয়ের বিয়ের মাত্র ১৯ দিনের মাথায় অস্বাভাবিক মৃত্যুর কারণ জানতে লাশ মর্গে, কিন্তু নারীর লাশ কাটবেন পুরুষ ডোম। এতে আপত্তি স্বজনদের। আমার বোন সবারই আছে, সবার মনের কাছে খারাপ লাগে, যাইতে হবে সবারই একদিন। শুধু ধর্মীয় দিক নয়, সামাজিক মর্যাদার দিক থেকেও নারীর লাশ পুরুষকে দিয়ে কাটানো দৃষ্টিকটু বলছেন আলেম সহ সাধারণ মানুষ। তাই মৃত হলেও নারীর লাশের মর্যাদা রক্ষায় নারী ডোমের মাধ্যমেই ময়নাতদন্ত হওয়া উচিত বলে মনে করেন তারা। একজন জীবিত ব্যক্তিকে যেমন সম্মান করতে হয়, তার লাশকেও সম্মান করতে হয়। পুরুষের দেহ পুরুষ ডাক্তার দ্বারা এবং নারীর দেহের অস্ত্রোপচার করবে, পোস্টমর্টম করবে নারী ডাক্তার। এদিকে অতিরিক্ত অর্থ আদায়, নেশাগ্রস্ত অবস্থায় দা ছুরি হাতুড়ি দিয়ে মৃতদেহ কাটা, লাশ সংরক্ষণের ফ্রিজের অভাব সহ নানা অব্যবস্থাপনারও অভিযোগ রয়েছে। ফ্রিজ ছিল লাশটা রাখার জন্য, এটা নষ্ট হয়ে পড়ে আছে প্রায় 20 বছর ধরে। আমরা এখানে জোর দাবি জানাচ্ছি যেন এখানে নারীরা লাশ কাটে সে ব্যবস্থা যেন করে। তবে ডোমদের দাবি, স্থায়ী নিয়োগ ও বেতন না থাকায় মৃত ব্যক্তির স্বজনদের কাছ থেকে অর্থ নিতে বাধ্য হন তারা। আমাদের দাদার আমল থেকে সরকার চাকরি নাই, আর কোনো ছেলেবেলার সব ছেলেবেলা বেকার, একটা ছেলেবেলাও মনে বেতন পায় না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, মর্গে সুস্থ পরিবেশ নিশ্চিতে ডোমদের বেতন ও অন্যান্য সুবিধা নিশ্চিত করতে সরকারি পদক্ষেপ জরুরি। যারা কাজ করে তাদেরকে বেতন বা সরকারি করতে না পারলে এই সমস্যায় থেকে যাবে। এটা সরকারি নীতি নির্ধারক যারা আছেন তারা তৈরি করবেন, আমরা প্রস্তাব দেই, ওনারা এটা তৈরি করবেন। রাজশাহী মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের জন্য প্রতিদিন গড়ে 5 থেকে 7টি নারী পুরুষের লাশ আসে, যার বিপরীতে কাজ করেন 5 জন পুরুষ ডোম। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী। দেশের বাইরের খবর, নতুন করে সংঘাতে জড়িয়েছে পাকিস্তান আফগানিস্তান। মঙ্গলবার রাতে দেশ দুটির উত্তর পশ্চিম সীমান্তে আবারও গোলাগুলি হয়। পাক সেনাবাহিনীর হামলায় অন্তত 15 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান সরকার। আহত হয়েছেন শতাধিক মানুষ। টানাপোড়েন থাকা সত্ত্বেও বহুকাল স্থিতিশীল সম্পর্ক বজায় রেখেছে পাকিস্তান ও আফগানিস্তান। দুই দেশের মধ্যে মাঝে মাঝে উত্তেজনা দেখা দিলেও তা কৌশল খাটিয়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চালানো হয়। তবে ব্যতিক্রম দেখা যায় গত সপ্তাহে, যখন ইসলামাবাদ ও কাবুল পাল্টাপাল্টি সংঘর্ষে জড়িয়ে পড়ে, যার ধারাবাহিকতায় সংঘাত বন্ধের ঘোষণা অগ্রাহ্য করে মঙ্গলবার উত্তর পশ্চিম সীমান্তে ফের মুখোমুখি হয় পাকিস্তান ও আফগান বাহিনী। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, আফগান সেনারা তাদের উপর অপ্ররোচিত হামলা চালায়, যার জবাবে সীমান্তের কয়েকটি সামরিক পোস্ট ও ট্যাঙ্ক ধ্বংস করে পাকিস্তানি বাহিনী। ভোর থেকেই এই সংঘাত চলছে। সীমান্ত এলাকার কাছাকাছি বসবাসকারী লোকেরা এলাকা ছেড়ে চলে যাচ্ছে। আমরা সবাই চিন্তিত, তাই উভয় দেশকে এই যুদ্ধ বন্ধ করার জন্য অনুরোধ করছি। কাবুলে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে সম্পর্ক উন্নয়নের যে ইঙ্গিত মিলেছিল, সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষে তা ভেস্তে গেছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের মাটিতে আশ্রয় নিয়ে তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি ও অন্যান্য গোষ্ঠী পাকিস্তানে হামলা চালাচ্ছে, যদিও তা অস্বীকার করে তালেবান সরকার। বিশ্লেষকরা বলছেন, এই অবস্থায় পাকিস্তান এখন এক নতুন নীতি অনুসরণ করছে, যা অনুযায়ী আফগানিস্তান পাকিস্তানে হামলা করলে ইসলামাবাদও পাল্টা আঘাত করবে। একে তারা নিউ নর্মাল বলে আখ্যা দিচ্ছেন। এই নীতি ভারতের সাম্প্রতিক সীমান্তের ওপারে পাল্টা হামলার কৌশলের মতো, যদিও পাকিস্তান তখন ভারতের এই অবস্থানের সমালোচনা করেছিল। এরই মধ্যে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতের নয়াদিল্লি সফরে যান। ভারত ও আফগানিস্তানের এই বাড়তে থাকা বন্ধুত্বকে পাকিস্তান এখন নিরাপত্তার ঝুঁকি হিসেবে দেখছে। ইসলামাবাদের আশঙ্কা, কাবুল ও নয়াদিল্লি মিলে পাকিস্তান বিরোধী তৎপরতা চালাতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। খেলার খবর, এশিয়ান কাপের মূল পর্বে সুযোগ না পাওয়ার আক্ষেপ নিয়ে হংকং চায়না থেকে দেশে ফিরল বাংলাদেশ ফুটবল দল। শিগগিরই নিজ নিজ ক্লাবে ফিরবেন ফুটবলাররা, তবে তাদের ভাবনায় থাকবে জাতীয় দল। প্রথমবার জাতীয় দলের শুরুর একাদশের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত জায়ান আহমেদ। হামজা শমীদদের সঙ্গে খেলার অভিজ্ঞতা রোমাঞ্চকর বলেও জানান এই লেফট ব্যাক। দেশে ফেরার আগে হংকং চায়নার গণমাধ্যমে এসব কথা বলেন জায়ান। আরও জানাচ্ছেন ফাহিম ইসলাম। হংকং চায়না সময়ে খুব ভোরেই কিন্তু বাংলাদেশ ফুটবল দল এই টিম হোটেল ছাড়ে। ফুটবলারদের চোখে মুখে বিষণ্ণতা, ক্লান্তির ছাপ, মনে ছিল আক্ষেপও। আসলে
এশিয়ান কাপের মূল পর্বে যে আর জায়গা পাচ্ছে না লাল সবুজরা। তবে এই হংকং চায়না থেকে অনেক কিছু শিখে গেছে বাংলাদেশের ফুটবলাররা, কিভাবে ফাস্ট মাঠে খেলতে হয়, কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। আর এই মাঠে জন্ম হয়েছে বেশ কয়েকজন নতুন তারকার। জায়ান আহমেদ তাদেরই একজন, যিনি কিনা এই প্রথম সুযোগ পেয়েছেন দলের শুরুর একাদশে। চিনিয়েছেন নিজের জাত, দেশের ফুটবলকে দিয়েছেন সম্ভাবনার বার্তা, জানিয়ে গেছেন ভারত ম্যাচে কি করতে চান। I think আমরা অনেক ভালো খেলছি ম্যাচ, we competed, we got the draw, but yes, I think everyone's a little sad যে আমরা কোয়ালিফাই করতে পারি। কোচও বলছে যে yes, আমরা আমাদের নিজের ক্লাবে যাচ্ছি এখন খেলতে, বাট যে ন্যাশনাল টিমের ট্যাকটিক্স ওইটা মাইন্ডসেটে রাখো, বিকজ আমাদের খেলার বেশিক্ষণ নাই। শুধু ভারত ম্যাচ নয়, ক্লাবে গিয়ে ফুটবলারদের যে মাথায় মস্তিষ্কে থাকবে শুধু জাতীয় দলের চিন্তা, সেই চিন্তাটাও কিন্তু হাবিয়ার কাবরেরা ফুটবলারদের মনে ঢুকিয়ে দিয়েছেন। তাই ক্লাবে গিয়ে প্রতিফলিত করতে চায় ফুটবলাররা। হংকংয়ে বাংলাদেশ দল একটি ড্র কিংবা 1 পয়েন্ট নিয়ে গেছে, তবে বাংলাদেশ ফুটবল দলের ফুটবলাররা বার্তা দিয়ে গেছেন তারা এখন ঘুরে দাঁড়াতে পারেন, আর এখান থেকেই শুরু করতে চান নতুন করে। হংকং চায়না থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জুলাই সনদ স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা, বাস্তবায়ন প্রক্রিয়া না থাকায় সই না করার ইঙ্গিত এনসিপির, মূলনীতি বদলে আপত্তি বাম জোটের, সন্ধ্যায় কমিশনের জরুরি বৈঠক। পিআর দাবিতে আন্দোলনকারীদের উদ্দেশ্য ভালো নয়, দেশ বাঁচাতে দরকার দ্রুত নির্বাচন, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, আনুপাতিক ভোটের দাবিতে জামায়াতের মানববন্ধন। এবং চাকসুতে ভোট উৎসবের পর শুরু হচ্ছে গণনা, বুথে চিরকুট ইস্যুতে উত্তেজনা, এক কেন্দ্রে 400 ব্যালটে সই না থাকার অভিযোগ, অমোচনীয় কালি ব্যবহার না করে ছাত্রদল শিবিরের ক্ষোভ। এই ছিল সময় সংবাদে, বাংলা সময় নিয়ে সঙ্গে থাকবেন মনির হোসাইন। ধন্যবাদ আলিশা। বাংলার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।